ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সমস্ত স্কুলগুলিতেই সামনে রয়েছে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন। নবম শ্রেণীর বাংলা ব্যাকরণের ক্ষেত্রে বাংলা শব্দভাণ্ডার এবং শব্দপদ এই অংশগুলি তোমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত রয়েছে। বাংলা শব্দভাণ্ডারের ক্ষেত্রে তোমাদের প্রথমেই লক্ষ্য রাখতে হবে যে শব্দভাণ্ডারের প্রকারভেদ, অর্থাৎ মৌলিক শব্দ। তাহলে মৌলিক শব্দের এবার যে উপবিভাগগুলি রয়েছে তৎসম, তদ্ভব, অর্ধতৎসম। এখানে তোমাদের প্রত্যেকটি শব্দের অর্থ, প্রত্যেকটি শব্দের ডেফিনেশন এবং উদাহরণ। এরপর রয়েছে যেটা দেশি শব্দ। কিছু কিছু ব্যাকরণ বই দেখবে তোমরা দেশি শব্দ আলাদাভাবে রয়েছে, আবার কিছু কিছু ব্যাকরণ বই আমরা দেখি যে আগন্তুক শব্দের মধ্যে দেশি শব্দকেও রেখেছে। তাহলে দেশি শব্দ কাকে বলে বা দেশি শব্দের দৃষ্টান্ত। এরপর আগন্তুক শব্দের ক্ষেত্রে যে বিদেশি এবং প্রাদেশিক বা প্রতিবেশী শব্দ, এগুলো ঠিকঠাক করে তোমাদের বুঝে নিতে হবে। উদাহরণ প্রচুর তোমরা মাথায় রাখতে পারবে না, তবুও বিদেশি শব্দের ক্ষেত্রে ইংরেজি, আরবি, ফার্সি যে সমস্ত শব্দগুলি রয়েছে এগুলো এক দুবার তোমরা যদি রিডিংও পড়ো তাহলে একটা আইডিয়া করতে পারবে যে কোন ধরনের শব্দগুলো কোন ভাষার শব্দ থেকে এসেছে। এরপর যেটা রয়েছে নবগঠিত শব্দ। এর আগে একটি ভিডিও তোমাদের এই নবগঠিত শব্দের ওপরে আমার চ্যানেলে দিয়েছি। তো এই নবগঠিত শব্দের ওপর থেকে কিন্তু ডেফিনেশন সহ উদাহরণ ভালো করে তৈরি করতে হবে। এর যে ভাগগুলি রয়েছে বিভিন্ন ধরনের, যেখানে দেখা যাচ্ছে খণ্ডিত শব্দ বা মিশ্র শব্দ বা সংকর শব্দ, যে সমস্ত ভাগগুলোরই ডেফিনেশন এবং উদাহরণ সহ ভালো করে বুঝে নিতে হবে। কেননা এখানে তোমরা যে কোনো শব্দ দিয়ে তোমাদের কাছে চাওয়া হতে পারে যে এটি কি ধরনের শব্দ বা কি ধরনের নবগঠিত শব্দ হিসেবে চিহ্নিত করব। আজকে তোমাদের কাছে এই ব্যাকরণ অংশের ওপর থেকে, এমনকি শব্দ পদ অধ্যায়ের ওপর থেকেও সেখানে কি ধরনের তোমরা ভেরি শর্ট অ্যান্সার টাইপ বা এমসিকিউ কোশ্চেন পেতে পারো সেরকমই কিছু প্রশ্ন, মাত্র 10টা প্রশ্নই তোমাদের কাছে আলোচনা করতে চলেছি। এই প্রশ্নগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে ব্যাকরণ অংশটা তোমাদেরকে কিভাবে তৈরি করতে হবে। তাহলে চলো দেখি আজকে আমরা কি কি প্রশ্নের উত্তর জানব। তাহলে দেখো আজকে 1 নম্বর প্রশ্নে রয়েছে যে সমস্ত শব্দ ভারতের অন্যান্য প্রদেশ থেকে আগন্তুক শব্দরূপে বাংলায় এসেছে তাদেরকে বলা হচ্ছে প্রতিবেশী শব্দ বা প্রাদেশিক শব্দ। তোমরা অপশানে যদি এমসিকিউতে এটা থাকে তাহলে হয় প্রতিবেশী শব্দ অপশানে পেতে পারো, নয় প্রাদেশিক শব্দ পেতে পারো। এ কারণে কিন্তু দুটি নামই তোমাদের জেনে রাখা প্রয়োজন। 2-এর দাগে দেখো বসে পড়ো, এটি কি ধরনের ক্রিয়া? এটি হচ্ছে একটি যৌগিক ক্রিয়া। সাধারণত বহুপদ বা সংযোগমূলক ক্রিয়ার ক্ষেত্রে এই যৌগিক ক্রিয়ার বৈশিষ্ট্য হিসেবে আমরা কি পাই? প্রথমে একটি অসমাপিকা ক্রিয়া এবং শেষে একটি সমাপিকা ক্রিয়া নিয়ে একটি মাত্র এখানে ক্রিয়ার অর্থ প্রকাশ করা হয়ে থাকে। এটি হচ্ছে যৌগিক ক্রিয়ার বৈশিষ্ট্য। এরপর দেখো রয়েছে তৎসম শব্দ কাকে বলে? যে সব শব্দ সংস্কৃত ভাষা থেকে কোনো রকম পরিবর্তন ছাড়াই, অর্থাৎ সম্পূর্ণ অপরিবর্তিতভাবে বাংলা ভাষায় এসেছে তাদেরকে বলা হচ্ছে তৎসম শব্দ। যেমন কি সূর্য, চন্দ্র, বজ্র, বৈষ্ণব এগুলি হচ্ছে সবই তৎসম শব্দের দৃষ্টান্ত। তোমাদেরকে দেখো এখানে প্রশ্নে কিন্তু দৃষ্টান্ত দাও বলা নেই, তবু এটা মাথায় রাখবে যখনই কোনো সব ধরনের শব্দ বা পদ কাকে বলে চাওয়া হবে বা সংজ্ঞা লেখো, সেখানে উদাহরণ না চাইলেও অতি অবশ্যই উদাহরণ তোমাদের দিতে হবে, না হলে কিন্তু সম্পূর্ণ নাম্বার পাবে না। 4 নম্বর প্রশ্নে বলছে হিংসা ভুলে যাও। এই বাক্যে হিংসা পদটি কি ধরনের বিশেষ্য পদ? বুঝতেই পারছো এটি গুণবাচক বিশেষ্য। ভালোবাসা, দয়া, মায়া, স্নেহ, করুণা, হিংসা এগুলি মূলত গুণবাচক বিশেষ্যের দৃষ্টান্ত। বা প্রশ্নটা উল্টেও হতে পারে যে একটি গুণবাচক বিশেষ্যের দৃষ্টান্ত দাও, তাহলে অতি অবশ্যই তোমরা বাক্যে দৃষ্টান্ত দেবে এবং বাক্যের মধ্যে যেটি গুণবাচক বিশেষ্য তাকে তোমাদের চিহ্নিত করতে হবে, না হলে কিন্তু সেই উদাহরণে তোমরা কোনোভাবেই নাম্বার পাবে না। এরপরে দেখো 5 নম্বর প্রশ্নে বলছে সর্বনামীয় বিশেষণ পদের প্রয়োগ দেখাও, মানে দৃষ্টান্ত চেয়েছে। তাহলে এখানে কোনটি সর্বনামীয় বিশেষণ? দেখো দাগ কিন্তু করে দেওয়া নেই, অতি অবশ্যই তোমাদের পরীক্ষার সময় দাগ
দিতে হবে, না হলে কিন্তু তাতে কোনো নাম্বার পাবে না। তাহলে কোনো কোনো ঘটনা সারা জীবন মনে থাকে, তাহলে এখানে কোনো এটি সর্বনাম পদ, এবং দেখো ঘটনাকে বিশেষিত করছে এই সর্বনাম পদটি। এটা কিন্তু সর্বনামের বিশেষণ নয়, এটা হচ্ছে সর্বনামীয় বিশেষণ, মানে এই বাক্যে সর্বনাম পদটি বিশেষণ আকারে ব্যবহৃত হচ্ছে, হিসেবে ব্যবহৃত হচ্ছে। 6 নম্বর প্রশ্ন দেখো, আজ ছুটির দিন সুতরাং কোনো দোকান খোলা পাবে না। বাক্যটিতে সুতরাং অব্যয় পদটি কী ধরনের অব্যয় পদ? এটি হচ্ছে সিদ্ধান্তবাচক অব্যয়। সুতরাং এটা হচ্ছে সিদ্ধান্তবাচক অব্যয়। এরকমভাবে তোমাদেরকে দিতে পারে যে সংযোজক অব্যয়, ব্যতিরেকাত্মক অব্যয়, আলংকারিক অব্যয় বাক্যের মধ্যে দিয়ে জানতে চাইতে পারে এটি কী ধরনের অব্যয়। 7 নম্বর প্রশ্নে বলছে দুটি খণ্ডিত শব্দের দৃষ্টান্ত দাও। দেখো রেফ্রিজারেটর থেকে কি ব্যবহার হয় আমাদের ভাষায়? ফ্রিজ। আর মাইক্রোফোন আমরা সবাই মুখে বলি মাইক। এ দুটি হচ্ছে খণ্ডিত শব্দের দৃষ্টান্ত। এছাড়াও তোমরা আরও দৃষ্টান্ত আছে, সেগুলিও দিতে পারো। 8 নম্বর প্রশ্নে বলছে দেখো রূঢ় শব্দ কাকে বলে, উদাহরণ দাও। এখানে বলেছে উদাহরণ দাও, কিন্তু অনেক ক্ষেত্রেই উদাহরণ নাও চাইতে পারে, তবুও তোমাদের উদাহরণ দিতে হবে। রূঢ় শব্দ কি না, যে সমস্ত সাধিত শব্দ, অর্থাৎ যে সমস্ত শব্দকে, সাধিত শব্দ মানে যাকে বিশ্লেষণ করা যায়, তাহলে যে সমস্ত সাধিত শব্দের ব্যুৎপত্তিগত অর্থের সঙ্গে প্রচলিত অর্থের তফাৎ থাকে, অর্থাৎ ব্যুৎপত্তিগত যে অর্থটা সেটা কিন্তু ব্যবহারিক অর্থ বা প্রচলিত অর্থে পাওয়া যায় না সেই শব্দটির ক্ষেত্রে, সেই সমস্ত শব্দকে বলা হয় রূঢ় বা রূঢ়ি শব্দ। যেমন দেখো হরিণ, হরিণ এই শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি না, যে হরণ করে। তাহলে আমরা ব্যবহারিক অর্থে বা প্রচলিত অর্থে হরিণ মানে কি জানি, একটি নির্দিষ্ট পশুর নাম বিশেষ। তাহলে এখানে দেখা যাচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ এবং প্রচলিত অর্থের মধ্যে তফাৎ রয়েছে, এই ধরনের শব্দকে বলা হয় রূঢ় শব্দ। এরপর দেখো ক্রিয়ার অবস্থাগত শ্রেণী কয়টি ও কী কী। তাহলে ক্রিয়ার অবস্থাগত শ্রেণীবিভাগ চাইলে ক্রিয়ার অন্বয়গত শ্রেণীবিভাগও চাইতে পারে। তাহলে ক্রিয়াকে কোন কোন দিক থেকে কটি ভাগে ভাগ করা হচ্ছে এটাও কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। শুধু ভাগগুলোরই ডেফিনেশন উদাহরণ নয়, এভাবেও প্রশ্ন আসতে পারে। বাক্যে ক্রিয়ার অবস্থার বিচারে ক্রিয়াপদকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে, যথা সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। এরপর দেখো রয়েছে আত্মবাচক সর্বনাম পদ কাকে বলে। এখানেও কিন্তু দৃষ্টান্ত চাইনি, কিন্তু অতি অবশ্যই তোমাদের উদাহরণ দিতে হবে। যে সর্বনাম অন্যকে ব্যতীত নিজের কথাই প্রকাশ করার ক্ষেত্রে ব্যবহৃত হয় তাকে বলা হচ্ছে আত্মবাচক সর্বনাম, মানে নিজেকেই বোঝানো হয়। যেমন নিজ, নিজে, স্বয়ং, এগুলো হচ্ছে আত্মবাচক সর্বনাম। বাক্যে প্রয়োগ দেখো, আমি নিজে হাতে সব রান্না করেছি। তাহলে এখানে অতি অবশ্যই তোমাদের আন্ডারলাইন করতে হবে। এখানে কি বলছে না, আমি নিজে হাতে সব রান্না করেছি, নিজে পদটি হচ্ছে আত্মবাচক সর্বনাম। তাহলে এই গেল তোমাদের কাছে আজকে 10টি প্রশ্নের আলোচনা। দেখো কখনো ডেফিনেশান চাইছে, কখনো কয়টি শ্রেণীর কি কি, আবার কখনো দৃষ্টান্ত, আবার কখনো দৃষ্টান্ত চাইছে, দৃষ্টান্ত দিয়ে বলছে এটি কী ধরনের পদ বা কী ধরনের শব্দ চিহ্নিত করো। তাহলে এইভাবে আমরা যত ছোট প্রশ্ন উত্তর তৈরি করব ততই দেখব যে কোনো তোমরা কোশ্চেন ব্যাংক ধরে যদি অনুশীলন করো দেখবে কোশ্চেন কিন্তু বারে বারে কমন পাবে, পরীক্ষায় কিন্তু তোমাদের উত্তর লেখা অনেক সহজ হবে। তাহলে আজকেই তোমরা এগুলো অনুশীলন করো।